এসকে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি। আমরা জানি যে ভবিষ্যতে ইতিহাস যখন রচনা হবে, রোজিনা, শফিকুল এরা থাকবে ডিজিটাল মিডিয়ার জয়যাত্রা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে। সাংবাদিকরা খুব সম্মানিত, কারণ এমন একজন মানুষ এই পুরস্কারে পুরস্কৃত করছেন। রাজনীতিবিদরা সুবক্তা হন, কিন্তু তিনি স্পষ্ট বক্তা, সত্যদ্রষ্টা শ্রমিক ভট্টাচার্য। আমি শফিকুলকে বলবো, শফিকুল তোমার প্রতিক্রিয়া। খুব ভালো লাগছে, এটাই অনেকের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের কাজ এটা, মানুষকে সচেতন করা, সঠিক বিষয়টা তুলে ধরা, এটাই করে যাচ্ছি, এটাই করতে চাই। ব্যাস, এতটুকু। ভালো থাকবে। দর্শক, আজকে ফের কলকাতা গিয়েছিলাম, ওখানে একটি সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। যারা আয়োজন করেছিল তারা হচ্ছে প্রগতিশীল রাষ্ট্রবাদী পত্রকার সংঘ, আর যে সম্মানটা দেওয়া হয়েছে নির্ভীক পত্রকার সম্মান বলে। সেখানে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন, সম্মান হাতে তুলে দিয়েছেন এবং উনি নিজেও বেশ খানিকক্ষণ বক্তব্য রেখেছেন। তো যেসব কথা উনি ওখানে বলেছেন, আমি দর্শক তার মধ্যে একটা অংশ একটু দেখাবো বা শোনাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। যে বার্তা উনি দেওয়ার চেষ্টা করেছেন মুসলিম সমাজের কাছে, সেটা ছড়ানো জরুরি বলেও আমার কথা মনে হয়েছে। তো সেই জন্যে এই অনুষ্ঠান তো হয়েইছে, তো তার সঙ্গে ওনার যে ভাষণ, আমি তার একটা অংশ আগে শোনাই, তারপর আরও ব্যাখ্যাতে আসছি কি হয়েছে ওখানে, কেনই বা আমাদেরকে এই সম্মানটা দেওয়া হয়েছে। আমি সে ব্যাখ্যাতে আসব। আগে ওনার মূল্যবান একটা বক্তব্য, যেটা শোনা এবং শোনানো দুটোই জরুরি। দর্শক আগে শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। এই যে প্রকাশ্যে র্যাডিকালাইজেশন হচ্ছে, যারা শিক্ষিত সচেতন সংখ্যালঘু সমাজের মানুষ আছেন তারা ছেড়ে চলে যাচ্ছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি একজনকে সহসভাপতি করেছিলেন ভারতীয় জনসংঘের, সংখ্যালঘু সমাজের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। শ্যামাপ্রসাদের সঙ্গে তার বাড়িতে ফটো লাগানো আছে। সাধারণত মুসলিম পরিবারে কারোর ফটো থাকে না, দেওয়ালে লাগানো থাকে না। সেই পরিবারে আমি গিয়ে দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ফটো আছে। আজকে সেই পরিবারটি বসিরহাট ছেড়ে চলে গেছে। তার কারণ কি? পারিপার্শ্বিকতা যা তৈরি হয়েছে, যেভাবে র্যাডিকালাইজেশন বেড়েছে, ধর্মান্ধতা বেড়েছে। আজকে শিক্ষিত সচেতন নিরপেক্ষ মুসলিম সমাজও তারাও আক্রান্ত। আজকে এখানে হুমায়ুনদের রাজত্ব চলেছে, কিন্তু কাজী নজরুল ইসলাম ব্রাত্য হয়ে গেছেন। এই নজরুলরাও কিন্তু আজকে আক্রান্ত। এই সমাজটার কথাও ভাবতে হবে আপনাদের। শুধুমাত্র বিজেপি এসেছে, এটা হিন্দুত্বের জয় বলে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই, সংখ্যালঘুরা আমাদের ভোট দেন না, 1% কম আমরা ভোট পেয়েছি। এক একটা বুথে 0, 3 এ ধরনের ভোট পেয়েছি। কিন্তু তাদের মধ্যেও সচেতনতা আনা দরকার। তাদেরও ভাবাতে হবে তাদের পরিবারকে, যে সবচেয়ে বেশি হসপিটাল, সরকারি হসপিটালে দেখুন গিয়ে কারা? উত্তর সংখ্যালঘু। থানার লকআপে সবচেয়ে বেশি কারা? উত্তর সংখ্যালঘু। জেলে সবচেয়ে বেশি কারা আছেন? উত্তর সংখ্যালঘু। তো যারা আমাদের আগে থেকে 75 বছর দেশটা চালালেন, রাজ্যটা চালালেন, তারা একটা সমাজকে সমাজ বিরোধী স্তরে পৌঁছে দিলেন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা কার সঙ্গে আত্মস্থ হবেন? কোন পংক্তিতে দাঁড়াবেন? আফজল গুরুর পথে দাঁড়াবেন? ওই বাবর হুমায়ুনদের সঙ্গে দাঁড়াবে? ফিরাদ হাকিমের পংক্তিতে দাঁড়াবে? না তারা এখানে নজরুল ইসলামের কথা বলবে? তারা এখানে ওয়াজেদ আলীর সঙ্গে থাকবে, সৈয়দ মুস্তফা আলীর সঙ্গে থাকবে, সৈয়দ মুস্তফা সিরাজকে বেছে নেবে। কারা তাদের সামনে আইকন হবে? কাদের তারা অনুকরণ করবে? এটাও ভাবানোর দায়িত্ব আপনাদের। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনাদের এই প্রচেষ্টা সার্থক হোক, সফল হোক।
অর্থাৎ উনি সম্মান যেমন তুলে দিয়েছেন তেমনি কিছু দায়িত্বও দিয়েছেন, মানে প্রচার, মানুষকে সচেতন করার যে বিষয়টা বিশেষ করে মুসলিম সমাজে, তো মানে সেই বিষয়টা উনি বলেছেন যে মানুষকে সচেতন করতে হবে কাদেরকে বাঁচবে এই মুসলিম সমাজ, কারণ তাদেরকে ব্যবহার করা হয়েছে, মানে এই যে সমাজ, তাকে সমাজ বিরোধী করে দেওয়া হয়েছে। তো তারা কি বাঁচবেন, কি করবেন, কাদেরকে বাঁচবেন? এই যারা এই সব করছেন তাদেরকে বাঁচবেন, নাকি যারা সত্যি সমাজের কথা ভেবে গেছেন, যারা কোনো বিভেদ মানেননি, কাজ করেছেন, দেশকে বেসেছেন বা বার্তা দিয়েছেন, সঙ্গে থেকেছেন, তাদের কথা ভাববেন? তো এটারও মানে প্রচার করা প্রয়োজন রয়েছে, এটাও তুলে ধরার প্রয়োজন রয়েছে, সচেতনতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে, মুসলিমদেরকে বোঝানোর প্রয়োজন রয়েছে যে তাদের হালটা এখন কেমন, এবং কোথায় কোথায় গেলে বা দেখলে তারা আরও ভালো করে উপলব্ধি করতে পারবেন যে কী দশা। এটা পরিষ্কার বললেন যে একটা প্রচার হচ্ছে যে হিন্দুত্বের সরকার বা অমুক তমক, এটা ওই রকম না সবার জন্যে, কিন্তু আক্ষেপের কথাটাও কিন্তু উনি বলেছেন, হ্যাঁ আমরা সত্যিই ভোট পাইনি, 1% নিচে ভোট পেয়েছে। তো যারা মুসলিম সমাজের মানুষ আছেন তাদেরকেও বিষয়টা বোঝাতে হবে, মানে দূরে ঠেলে রাখা না, কাছে টানতে চাই। কাছে টানা মানে জোর করে না, ভালোবেসে, বুঝে, নিজের বুঝে, সমাজের বিষয়টা বুঝে আনতে হবে। এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা উল্লেখ করেছেন, তার সঙ্গে তিনিও মুসলিম সমাজের একজনকে দায়িত্ব দিয়েছিলেন এবং তার কথা আরও অনেক কথা ওখানে বলেছেন। এবং সেই ব্যক্তির পরিবারের বাড়িতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি পর্যন্ত আছে, যেখানে ছবি রাখা নিয়ে মুসলিম সমাজে প্রশ্ন রয়েছে। তো এইসব, তো ইনার বক্তব্য যে আমরা ওই ধরনের যারা র্যাডিক্যাল, যারা বিচ্ছিন্নতাবাদী, যারা দেশ বিরোধী, আমরা তাদের বিরোধী, আমরা মুসলিম বিরোধী না, আমরা মুসলিমের ওই অংশের বিরোধী, যে অংশ এই দেশকে নিজের দেশ বলে মনে করে, দেশের উন্নতিতে এগিয়ে আসে, দেশ আগে ভাবেন এই অংশের লোকেরা, তারপর অন্য কিছু। তাদের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই, না সরকারের কাছে কোনো বিভেদ আছে, না পার্টির কাছে কোনো বিভেদ আছে, না বিভেদ ছিল অতীতে। শুধু বিভেদ ওই জায়গাতে আছে যারা দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করেন, দেশকে বিভাজন করার চেষ্টা করেন, তাদের সঙ্গে আমাদের বিরোধ ছিল, আছে, থাকবে, এটাও কিন্তু পরিষ্কার বার্তা। কিন্তু যাদের ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে আনাটা জরুরি। যারা ভুল বুঝে রয়েছেন তাদের কাছে সঠিক বার্তা তুলে ধরে তাদেরকে মূল স্রোতে আনাটা জরুরি, এবং সেটা করা যায় যদি সচেতনতা বৃদ্ধি করা যায়। তো সেই দায়িত্বটা যারা রিপোর্টার আছেন তাদেরকেও নিতে হবে, আরও অন্যভাবে হবে, কিন্তু যারা রিপোর্টার আছেন তাদেরকেও নিতে হবে। শুধু প্রাপ্ত করে রাখা, ভুল বুঝে আছেন ওইভাবেই ছিটকে রাখা, দূরে রাখা, এটা আমরা চাই না। তাদেরকেও মূল স্রোতে আনতে হবে, মানতে হবে, শিখতে হবে এ দেশ আমার, এবং দেশের জন্যে আমরা সবাই ঐক্যবদ্ধ, দেশ আগে, তারপরে বাকি সব। আর যারা দেশ বিরোধী করবেন তিনি যেই হন না কেন তার কোনো ঠাঁই নেই। সেই প্রতিবাদের বিষয়টাও তাদের মধ্যে জাগাতে হবে। এটা হচ্ছে মূল কথা সমীক ভট্টাচার্যের। সমীক ভট্টাচার্য এমনিতে খুব ভালো কথা বলেন, আপনারা জানেন, বিজ্ঞ মানুষ, কথা খুব সুন্দর করে গুছিয়ে বলেন। তো আজকে এইরকম একটা প্রোগ্রাম, সেখানেও এই বার্তাটা উনি দেওয়ার চেষ্টা করেছেন। তো যাই হোক, অনেক কথাই বলেছেন, যেহেতু মিডিয়া সংক্রান্ত একটা ব্যাপার-স্যাপার, সেজন্য মিডিয়ার ব্যাপারেই মানে যা কিছু বলেছেন মিডিয়াকে লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করেছেন, দায়িত্বটাও বোঝানোর চেষ্টা করেছেন। মিডিয়ার কাজের যে স্বাধীনতা সেসব নিয়েও আলোচনা হয়েছে, আগে কী অবস্থায় ছিল, এখন কী অবস্থায় থাকবে, মিডিয়ার রোল ওনারা কি আশা করেন। উনি কিন্তু কোনোটাও চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে, মানে চাপিয়ে দেওয়া এটা করতেই হবে ওরকম না, বোঝানোর চেষ্টা করেছেন। আমরাও বুঝেছি কোনটা জরুরি, এই মুহূর্তে আমাদের রোলটা কী হওয়া উচিত সেটা আমি তো অ্যাটলিস্ট বুঝি, আমি যা বুঝেছি, আমি যা করব সেটা তো আপনাদের সামনে বলেওছি।
তো যাই হোক, এইসব কথা ওখানে হয়েছে। আর এই যে সম্মানটা এখানে দেওয়া হয়েছে, আমি ওখানে গিয়ে যেটা বুঝলাম, এই যে নির্ভীক পত্রকার সম্মান বলে, এটা অ্যাকচুয়ালি যারা মানে সাহসের সঙ্গে সাংবাদিকতা করেছেন, এবং তার মধ্যেও যেটা আমি বুঝলাম ওখানে বাছাইয়ের ব্যাপারটা, সেটা হচ্ছে যে যারা প্রচুর প্রতিকূলতার মধ্য দিয়ে কাজটা করে এসছেন, মানে যারা কেস টেস খেয়েছেন, পুলিশ কেস খেয়েছেন, তাদেরকে দেখলাম, তাদের মানে দিকটাই বাছা হয়েছে। আমি শুধু একা না, আরও অনেককেই ওখানে দেওয়া হয়েছে। আর কিছু প্রবীণ সাংবাদিক, তাদেরকেও দেওয়া হয়েছে। মূলত যারা সরকারের শিকার হয়েছেন, পুলিশকে দিয়ে যাদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান হয়েছিল, তাদেরকে বেছে বেছে মূলত এই সংগঠন আজকে আমন্ত্রণ করে পুরস্কৃত করেছে। এবং এই সংগঠন সাংবাদিকদের বিষয়ে মানে বছরভর কাজ করে থাকে এবং সাধারণ মানুষের জন্য কাজ করে থাকে। এটা একটা মানে বড় সংগঠনের মতো আর কি। তো তারা এই প্রোগ্রামটার আয়োজন করেছিল। তো যেহেতু ওনারাও খবর পেয়েছেন যে আমিও প্রচুর কেস খেয়েছি, সবাই কেস খাওয়ার লোকই ওখানে গেছেন বেশিরভাগ, তো আমার সংখ্যাটা একটু বেশি। আমার 32-33টা কেস আছে, যতটা আমি লাস্ট হিসেব পেয়েছি। পরে আবার জানতে পারো অন্য কোথাও হয়েছিল, হয়তো লুকিয়ে রাখা হয়েছে, এরকম হয়তো কেস করে লুকিয়ে রেখে আমাকে ফেরার দেখিয়ে আমার নামে চার্জশিট করে দিয়ে আমাকে ধরে তারপর কাস্টডি ট্রায়াল করতে চেয়েছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের, 2018-তে আমি সেই কেসে গ্রেপ্তার হয়েছিলাম, লাখ বাইচার্স বেরিয়ে গেছিলাম। নাহলে কাস্টডি ট্রায়াল হলে খালাস হয়তো আমি হতাম, খালাস হয়েওছি, কিন্তু যতদিন না বিচার হচ্ছে আমাকে থাকতে হতো, ততদিনে আমার জীবনটা হেল হয়ে যেত। অথচ আমি থানার একেবারে ঢিল ছোড়া দূরত্বে অফিস করেছিলাম। তো এরকম হয়েছে আগে। তো এখন এবার সরকার পাল্টেছে, দেখবো আর কোথাও কেস টেস করে লুকিয়ে রাখা হয়েছিল কিনা, ওয়ারেন্ট করে আর করে ধরার কোনো প্ল্যান আছে কিনা। কিন্তু এখন পর্যন্ত যেটুকু আমি জানি 32-33 এরকমটা হবে, লাস্ট যেটা হিসেবে আমি করেছিলাম। তো কেসের সংখ্যার নিরিখে আমার সব থেকে বেশি, বাকি দুটো সব কম বেশি কেস হয়েছে। তো তাদেরও অনেককে ওখানে সম্মান দেওয়া হয়েছে। কিন্তু সম্মানটা বড় কথা নয়, সম্মান সংবর্ধনা পাচ্ছি ঠিক আছে, আপনারাও অনেকে আমাকে সাধুবাদ জানান, ওখানে যারা ছিলেন তারাও হাততালি দিয়েছেন। তো যারা দিলেন সম্মান, তাদের কথা বলতেই হয়। সেই জন্য আমার মানে এই যে ভিডিও করছি তার আরও একটা উদ্দেশ্য আর কি, যারা সম্মান দিলেন তাদের একটা কথা, মানে তাদের বিষয়ে একটা দুটো লাইন আমার চ্যানেলে বলবো না, সেটা কী করে হয়। তো যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু সম্মান, এই ধরনের মানে প্রাতিষ্ঠানিক সম্মান যেগুলো আর কি, এটা আমার কাছে বিরাট বিষয়। সেটা আমি আগেই বলেছি যে এটা আমার কাছে বিরাট কিছু বিষয় না। ওনারা দিচ্ছেন, ভালো লাগছে, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। কিন্তু আমার আসল সম্মান তো মানুষের কাছ থেকে পাওয়া, যেটা আমি প্রত্যেক দিন পাচ্ছি। একটা ভিডিও আপলোড করলে তার ভালো দিকগুলো যেগুলো আপনারা কমেন্টের আকারে বলেন এবং আমার কাজের প্রশংসা করেন, ওটা আমার কাছে খুব ভালো লাগে। ওরা তৎক্ষণাৎ সম্মান পায়। একটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যে কমেন্টগুলো আসে, সেখান থেকে যে কমেন্টগুলো আমি দেখি অনেক, সেগুলো আমাকে উদ্বুদ্ধ করে কাজে। ওটা আমার কাছে বিরাট সম্মানের। আর সম্মান পাওয়া না পাওয়া এর থেকেও যেটা আমার মূল লক্ষ্য এখন, যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম সেটা হয়েছে, পলিটিক্যাল পরিবর্তনটা হয়েছে। এবার আমরা বাংলার আসল পরিবর্তন দেখতে চাই, অর্থাৎ উন্নয়ন। যে বেহাল দশা ছিল সেখান থেকে পরিবর্তন। সেজন্যে আমি আরামবাগ টিভির এখন যে সিদ্ধান্তটা নিয়েছি, আমার কাজ হবে এই ডাবল ইঞ্জিন সরকারটাকে যতটা ভালো করে পারা যায় ইউজ করে নেওয়া। যেসব খামতিগুলো আছে সেগুলো নজরে আনা। যেহেতু যিনি আছেন প্রধান, তিনি সবটাই সবসময় দেখতে পাবেন তা তো না, এক জায়গায় বসে রয়েছেন, অনেক তার দায়িত্ব। তো আমি চেষ্টা করব যেগুলো চোখের আড়ালে থাকবে সেগুলো আরও নজরে এনে সেই কাজগুলোকে হাসিল করিয়ে নেওয়া। কারণ এটাই হচ্ছে একটা ভালো মৌকা, এমন একটা সরকার যেটা ডাবল ইঞ্জিন, কেন্দ্রের একটা বিরাট ফিনান্সিয়াল ব্যাকআপ আছে। তো সেটা আমাদেরকে করাতে হবে, যতটা পারা যায় একেবারে নিকড়ে নেওয়া, মানে ব্যবহার করার ক্ষেত্রে আমি বলছি, রাজ্যের উন্নয়নের জন্য। সেটা করে নিই, যখন দেখবো আর কিছু পারছে না, আর নিকড়ে নেওয়ার মতো কিছু নেই, তখন নয় পাল্টে দেবো, কী আছে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।